পরদিন ঘুম ভেঙে বিছানা থেকে উঠবা মাত্রই একটা মধুর আবেগে মহেন্দ্রের হৃদয় পূর্ণ হয়ে গেল। প্রভাতের সূর্যালোক যেন তার সমস্ত ভাবনায় বাসনায় সোনা মাখিয়ে দিল। কি সুন্দর পৃথিবী, কি মধুময় আকাশ, বাতাস যেন পুষ্প রেণুর মতো সমস্ত মনকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সকালবেলায় বৈষ্ণব ভিক্ষুক খোল করতাল বাজিয়ে গান জুড়ে দিয়েছিল। দারোয়ান তাড়িয়ে দিতে উদ্যত হলে মহেন্দ্র দারোয়ানকে ভৎসনা করে তখনই তাদেরকে একটা টাকা দিয়ে ফেলল। বেহারা কেরোসিনের ল্যাম্প নিয়ে যাবার সময় অসাবধানে ফেলে দিয়ে চুরমার করল। মহেন্দ্রের মুখের দিকে তাকিয়ে ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল। মহেন্দ্র তিরস্কার মাত্র না করে প্রসন্ন মুখে বলল, ওরে, ওখানটা ভালো করে ঝাড় দিয়ে ফেলিস, যেন কারো পায়ে কাঁচ না ফোটে। আজ কোনো ক্ষতিকেই ক্ষতি বলে মনে হলো না। প্রেম এতদিন নেপথ্যের আড়ালে লুকিয়ে বসেছিল, আজ সে সম্মুখে এসে পর্দা উঠিয়ে দিয়েছে। জগৎ সংসারের উপর থেকে আবরণ উঠে গেছে। প্রতিদিনের পৃথিবীর সমস্ত তুচ্ছতা আজ অন্তর্হিত হলো। গাছপালা, পশুপক্ষী, পথের জনতা, নগরের কোলাহল সকলেই আজ অপরূপ। এই বিশ্বব্যাপী নূতনতা এতকাল ছিল কোথায়? মহেন্দ্র মনে হতে লাগলো আজ যেন বিনোদিনীর সঙ্গে অন্য দিনের মতো সামান্যভাবে মিলন হবে না। আজ যেন কবিতায় কথা বললে এবং সঙ্গীতে ভাব প্রকাশ করলে তবে ঠিক উপযুক্ত হয়। আজকের দিনকে ঐশ্বর্যে সৌন্দর্যে পরিপূর্ণ করে মহেন্দ্র সৃষ্টি ছাড়া সমাজ ছাড়া একটা আরব্য উপন্যাসের অদ্ভুত দিনের মতো করে তুলতে চায়। তা সত্য হবে, অথচ স্বপ্ন হবে। তাতে সংসারের কোনো বিধি বিধান, কোনো দায়িত্ব, কোনো বাস্তবিকতা থাকবে না। আজ সকাল থেকে মহেন্দ্র চঞ্চল হয়ে বেড়াতে লাগলো। কলেজে যেতে পারল না, কারণ মিলনের লগ্নটি কখন অকস্মাৎ আবির্ভূত হবে তা তো কোনো পঞ্জিকায় লেখে না। গৃহকার্যরত বিনোদিনীর কণ্ঠস্বর মাঝে মাঝে ভাঁড়ার থেকে, রান্নাঘর থেকে মহেন্দ্রর কানে এসে পৌঁছতে লাগলো। আজ তা মহেন্দ্রের ভালো লাগলো না। আজ সে বিনোদিনীকে মনে মনে সংসার থেকে বহু দূরে স্থাপন করেছে। সময় কাটতে চায় না। মহেন্দ্রের স্নানাহার হয়ে গেল। সমস্ত গৃহকর্মের বিরামে মধ্যাহ্ন নিস্তব্ধ হয়ে এলো। তবু বিনোদিনীর দেখা নেই। দুঃখে এবং সুখে, অধৈর্যে এবং আশায় মহেন্দ্রের মনোযন্ত্রের সমস্ত তারগুলো ঝংকৃত হতে লাগলো। কালকের কাড়াকাড়ি করা সেই বিষ বৃক্ষখানি নিচের বিছানায় পড়ে আছে। দেখবা মাত্র সেই কাড়াকাড়ি স্মৃতিতে মহেন্দ্রর মনে পুলকাবেশ জেগে উঠল। বিনোদিনী যে বালিশ চেপে শুয়েছিল সেই বালিশটা টেনে নিয়ে মহেন্দ্র তাতে মাথা রাখল এবং বিষ বৃক্ষখানি তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগল। ক্রমে কখন এক সময় পড়ায় মন লেগে গেল, কখন 5টা বেজে গেল, হুঁশ হল না। এমন সময় একটা মরুদাবাদী খুঞ্জের উপর থালায় ফল ও সন্দেশ এবং রেকাবে বরফ চিনি সংযুক্ত সুগন্ধি দলিত খরমুজা নিয়ে বিনোদিনী ঘরে প্রবেশ করল এবং মহেন্দ্রের সামনে রেখে বলল, কি করছো ঠাকুরপো? তোমার হলো কি? 5টা বেজে গেছে, এখনো হাত মুখ ধোয়া কাপড় ছাড়া হলো না? মহেন্দ্রর মনে একটা ধাক্কা লাগলো। মহেন্দ্রর কি হয়েছে সে কি জিজ্ঞাসা করবার বিষয়? বিনোদিনীর সে কি অগোচর থাকা উচিত? আজকের দিন কি অন্য দিনেরই মতো? পাছে যা আশা করেছিল হঠাৎ তার উল্টো কিছু দেখতে পায়। এই ভয়ে মহেন্দ্র গতকালকার কথা স্মরণ করিয়ে কোনো দাবি উত্থাপন করতে পারল না। মহেন্দ্র খেতে বসল। বিনোদিনী ছাদে বিছানো রৌদ্রে দেওয়া মহেন্দ্রের কাপড়গুলো দ্রুত পদে ঘরে এনে নিপুণ হাতে ভাঁজ করে কাপড়ের আলমারির মধ্যে তুলতে লাগলো। মহেন্দ্র বলল, একটু রসো, আমি খেয়ে উঠে তোমার সাহায্য করছি। বিনোদিনী জোর হাত করে বলল, দোহাই তোমার, আর যা করো সাহায্য করো না। মহেন্দ্র খেয়ে উঠে বলল, বটে, আমাকে অকর্মণ্য ঠাওরাচ্ছ। আচ্ছা, আজ আমার পরীক্ষা হোক বলে কাপড় ভাঁজ করবার বৃথা চেষ্টা করতে লাগলো। বিনোদিনী মহেন্দ্রের হাত থেকে কাপড় কেড়ে নিয়ে বলল, ওগো মশাই, তুমি রাখো, আমার কাজ বাড়িও না।
মহেন্দ্র বলল, তবে তুমি কাজ করে যাও, আমি দেখে শিক্ষা লাভ করি বলে আলমারির সামনে বিনোদিনীর কাছে এসে মাটিতে আসন করে বসল। বিনোদিনী কাপড় ঝাড়বার ছলে একবার করে মহেন্দ্রের পিঠের উপর আছড়িয়ে কাপড়গুলো পরিপাটিপূর্বক ভাঁজ করে আলমারিতে তুলতে লাগলো। আজকের মিলন এমনি করে আরম্ভ হলো। মহেন্দ্র প্রত্যুষ থেকে যেরূপ কল্পনা করছিল সেই অপূর্বতার কোনো লক্ষণই নেই। এরূপভাবে মিলন কাব্যে লিখবার, সঙ্গীতে গাইবার, উপন্যাসে রচিবার যোগ্য নহে। কিন্তু তবু মহেন্দ্র দুঃখিত হল না, বরঞ্চ একটু আরাম পেল। তার কাল্পনিক আদর্শকে কেমন করে খাড়া করে রাখত, কিরূপ তার আয়োজন, কি কথা বলতো, কি ভাব প্রকাশ করতে হতো, সকল প্রকার সামান্যতাকে কি উপায়ে দূরে রাখত, তা মহেন্দ্র ঠাউরাতে পারছিল না। এই কাপড় ঝাড়া ও ভাঁজ করার মধ্যে হাসি তামাশা করে সে যেন স্বরচিত একটা অসম্ভব দুরূহ আদর্শের হাত থেকে নিষ্কৃতি পেয়ে বাঁচল। এমন সময় রাজলক্ষ্মী ঘরে প্রবেশ করল। মহেন্দ্রকে বললেন, মহিন, বউ কাপড় তুলছে, তুই ওখানে বসে কি করছিস? বিনোদিনী বলল, দেখো তো পিসিমা, মিছামিছি কেবল আমার কাজে দেরি করিয়ে দিচ্ছেন। মহেন্দ্র বলল, বিলক্ষণ, আমি আরো ওর কাজে সাহায্য করছিলাম। রাজলক্ষ্মী বললেন, আমার কপাল, তুই আবার সাহায্য করবি? জানো বউ, মহিনের বরাবর ওই রকম, চিরকাল মা খুড়ির আদর পেয়ে ও যদি কোনো কাজ নিজের হাতে করতে পারে। এই বলে মা তা পরম স্নেহে কর্মে অপটু মহেন্দ্রের প্রতি নেত্রপাত করলেন। কেমন করে এই অকর্মণ্য একান্ত মাতৃস্নেহাপেক্ষী বয়স্ক সন্তানটিকে সর্বপ্রকার আরামে রাখতে পারবেন, বিনোদিনীর সঙ্গে রাজলক্ষ্মীর সেই একমাত্র পরামর্শ। এই পুত্র সেবা ব্যাপারে বিনোদিনীর প্রতি নির্ভর করে তিনি নিতান্ত নিশ্চিন্ত, পরম সুখী। সম্প্রতি বিনোদিনীর মর্যাদা যে মহেন্দ্র বুঝেছে এবং বিনোদিনীকে রাখবার জন্য তার যত্ন হয়েছে, এতেই রাজলক্ষ্মী আনন্দিত। মহেন্দ্রকে শুনিয়ে শুনিয়ে তিনি বললেন, বউ, আজ তো তুমি মহিনের গরম কাপড় রোদে দিয়ে তুললে, কাল মহিনের নূতন রুমালগুলিতে ওর নামের অক্ষর সেলাই করে দিতে হবে। তোমাকে এখানে এনে অবধি যত্ন আদর করতে পারলাম না বাছা, কেবল খাটিয়ে মারলাম। বিনোদিনী বলল, পিসিমা, অমন করে যদি বলো তবে বুঝবো তুমি আমাকে পর ভাবছো। রাজলক্ষ্মী আদর করে বললেন, আহা মা, তোমার মতো আপন আমি পাবো কোথায়? বিনোদিনীর কাপড় তোলা শেষ হলে রাজলক্ষ্মী বললেন, এখন কি তবে সেই চিনির রসটা চড়িয়ে দেব, না এখন তোমার অন্য কাজ আছে? বিনোদিনী বলল, না পিসিমা, অন্য কাজ আর কই, চলো মিঠাইগুলি তৈরি করে আসি গে। মহেন্দ্র বলল, মা, এইমাত্র অনুতাপ করছিলে, ওকে খাটিয়ে মারছ, আবার এখনই কাজে টেনে নিয়ে চললে। রাজলক্ষ্মী বিনোদিনীর চিবুক স্পর্শ করে বললেন, আমাদের লক্ষ্মী মেয়ে যে কাজ করতেই ভালোবাসে। মহেন্দ্র বলল, আজ সন্ধ্যাবেলায় আমার হাতে কোনো কাজ নেই, ভাবছিলাম বালিককে নিয়ে একটা বই পড়ব। বিনোদিনী বলল, পিসিমা, বেশ তো, আজ সন্ধ্যাবেলা আমরা দুজনেই ঠাকুরপোর বই পড়া শুনতে আসবো, কি বলো? রাজলক্ষ্মী ভাবলেন, মহিন আমার নিতান্ত একলা পড়েছে, এখন সকলে মিলে তাকে ভুলিয়ে রাখা আবশ্যক। বললেন, তা বেশ তো, মহিনের খাবার তৈরি শেষ করে আমরা আজ সন্ধ্যেবেলা পড়া শুনতে আসব, কি বলিস মহিন? বিনোদিনী মহেন্দ্রের মুখের দিকে কটাক্ষপাত করে একবার দেখে নিল। মহেন্দ্র বলল, আচ্ছা, কিন্তু তার আর উৎসাহ রইল না। বিনোদিনী রাজলক্ষ্মীর সঙ্গে সঙ্গেই বের হয়ে গেল। মহেন্দ্র রাগ করে ভাবল, আমিও আজ বের হয়ে যাব, দেরি করে বাড়ি ফিরব বলে তখনই বাইরে যাবার কাপড় পরল, কিন্তু সংকল্প কাজে পরিণত হলো না। মহেন্দ্র অনেকক্ষণ ধরে ছাদে পায়চারি করে বেড়ালো, সিঁড়ির দিকে অনেকবার চাইল, শেষে ঘরের মধ্যে এসে বসে পড়ল। বিরক্ত হয়ে মনে মনে বলল, আমি আজ মিঠাই স্পর্শ না করে মাকে জানিয়ে দেব, এত দীর্ঘকাল ধরে চিনির রস চাল দিলে তাতে মিষ্টত্ব থাকে না। আজ আহারের সময় বিনোদিনী রাজলক্ষ্মীকে সঙ্গে করে আনলো।
রাজলক্ষ্মী তার হাঁপানির ভয়ে প্রায় উপরে উঠতে চান না। বিনোদিনী তাকে অনুরোধ করেই সঙ্গে এনেছে। মহেন্দ্র অত্যন্ত গম্ভীর মুখে খেতে বসল। বিনোদিনী বলল, ও কি ঠাকুরপো, আজ তুমি কিছুই খাচ্ছ না যে? রাজলক্ষ্মী ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কিছু অসুখ করেনি তো? বিনোদিনী বলল, এত করে মিঠাই করলাম, কিছু মুখে দিতেই হবে, ভালো হয়নি বুঝি? তবে থাক, না না, অনুরোধে পড়ে জোর করে খাওয়া কিছু নয়, না না, কাজ নেই। মহেন্দ্র বলল, ভালো মুশকিলেই ফেললে, মিঠাইটাই সবচেয়ে খাবার ইচ্ছা, লাগছেও ভালো, তুমি বাধা দিলে শুনবো কেন? দুটো মিঠাই মহেন্দ্র নিঃশেষপূর্বক খেল। তার একটি দানা একটু গুঁড়ো পর্যন্ত ফেলল না। আহারান্তে তিনজনে মহেন্দ্রের শোবার ঘরে এসে বসল। পড়বার প্রস্তাবটা মহেন্দ্র আর তুলল না। রাজলক্ষ্মী বললেন, তুই যে কি বই পড়বি বলেছিলি, আরম্ভ কর না। মহেন্দ্র বলল, কিন্তু তাতে ঠাকুর দেবতার কথা কিছু নেই, তোমার শুনতে ভালো লাগবে না। ভালো লাগবে না, যেমন করে হোক ভালো লাগাবার জন্য রাজলক্ষ্মী কৃত সংকল্প। মহেন্দ্র যদি তুর্কি ভাষাও পড়ে, তার ভালো লাগতেই হবে। আহা, বেচারা মহিন, বউ কাশি গেছে, একলা পড়ে আছে, তার যা ভালো লাগবে। মার তা ভালো না লাগলে চলবে কেন? বিনোদিনী বলল, এক কাজ করো না ঠাকুরপো, পিসিমার ঘরে বাংলা শান্তি শতক আছে, অন্য বই রেখে আজ সেইটি পড়ে শোনাও না, পিসিমারও ভালো লাগবে, সন্ধ্যাটাও ভালো কাটবে। মহেন্দ্র নিতান্ত করুণ ভাবে একবার বিনোদিনীর মুখের দিকে চাইল। এমন সময় ঝি এসে খবর দিল, মা, কায়েত ঠাকরুন এসে তোমার ঘরে বসে আছেন। কায়েত ঠাকরুন রাজলক্ষ্মীর অন্তরঙ্গ বন্ধু। সন্ধ্যার সময় তার সঙ্গে গল্প করবার প্রলোভন সংবরণ করা রাজলক্ষ্মীর পক্ষে দুঃসাধ্য। তবু ঝিকে বললেন, কায়েত ঠাকরুনকে বল আজ মহিনের ঘরে আমার একটু কাজ আছে, কাল তিনি যেন অবশ্য অবশ্য করে আসেন। মহেন্দ্র তাড়াতাড়ি বলল, কেন মা, তুমি তার সঙ্গে দেখা করেই এসো না। বিনোদিনী বলল, কাজ কি পিসিমা, তুমি এখানে থাকো, আমি বরঞ্চ কায়েত ঠাকুরনের কাছে গিয়ে বসি গে। রাজলক্ষ্মী প্রলোভন সংবরণ করতে না পেরে বললেন, বউ, তুমি ততক্ষণ এখানে বসো, দেখি যদি কায়েত ঠাকুরনকে বিদেয় করে আসতে পারি, তোমরা পড়া আরম্ভ করে দাও, আমার জন্য অপেক্ষা করো না। রাজলক্ষ্মী ঘরের বের হবা মাত্র মহেন্দ্র আর থাকতে পারল না, বলে উঠল, কেন তুমি আমাকে ইচ্ছে করে এমন করে মিছিমিছি পীড়ান করো? বিনোদিনী যেন আশ্চর্য হয়ে বলল, সে কি ভাই, আমি তোমাকে পীড়ান কি করলাম? তবে কি তোমার ঘরে আসা আমার দোষ হয়েছে? কাজ নেই, আমি চাই, বলে বিমর্ষ মুখে উঠবার উপক্রম করল। মহেন্দ্র তার হাত ধরে ফেলে বলল, অমনি করেই তো তুমি আমাকে দগ্ধ করো। বিনোদিনী বলল, ইস, আমার যে এত তেজ, তা তো আমি জানতাম না। তোমারও তো প্রাণ কঠিন কম নয়, অনেক সহ্য করতে পারো। খুব যে ঝলসে পড়ে গেছ, চেহারা দেখে তা কিছু বুঝবার জো নেই। মহেন্দ্র বলল, চেহারায় কি বুঝবে? বলে বিনোদিনীর হাত বলপূর্বক নিয়ে নিজের বুকের উপর চেপে ধরল। বিনোদিনী উফ বলে চিৎকার করে উঠতেই মহেন্দ্র তাড়াতাড়ি হাত ছেড়ে দিয়ে বলল, লাগলো কি? দেখল কাল বিনোদিনীর হাতে যেখানটা কেটে গিয়েছিল সেইখান দিয়ে আবার রক্ত পড়তে লাগলো। মহেন্দ্র অনুতপ্ত হয়ে বলল, আমি ভুলে গিয়েছিলাম, ভারী অন্যায় করেছি, আজ কিন্তু এখনই তোমার ও জায়গাটা বেঁধে ওষুধ লাগিয়ে দেব, কিছুতেই ছাড়বো না। বিনোদিনী বলল, না, ও কিছুই না, আমি ওষুধ দেব না। মহেন্দ্র বলল, কেন দেবে না? বিনোদিনী বলল, কেন আবার কি, তোমার আর ডাক্তারি করতে হবে না, ও যেমন আছে থাক। মহেন্দ্র মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেল। মনে মনে বলল, কিছুই বুঝবার জো নেই স্ত্রীলোকের মন। বিনোদিনী উঠল। অভিমানী মহেন্দ্র বাধা না দিয়ে বলল, কোথায় যাচ্ছ? বিনোদিনী বলল, কাজ আছে, বলে ধীর পদে চলে গেল। মিনিট খানেক বসেই মহেন্দ্র বিনোদিনীকে ফিরিয়ে আনবার জন্য দ্রুত উঠে পড়ল। সিঁড়ির কাজ পর্যন্ত গিয়েই ফিরে এসে একলা ছাদে বেড়াতে লাগলো। বিনোদিনী অহরহ আকর্ষণ করে,
অথচ বিনোদিনী এক মুহূর্ত কাছে আসতেও দেয় না। অন্যে তাকে জয় করতে পারে না, এই গর্ব মহেন্দ্র ছিল। তাও সে সম্প্রতি বিসর্জন দিয়েছে, কিন্তু চেষ্টা করলেই অন্যকে সে জয় করতে পারে, এ গর্বটুকু কি রাখতে পারবে না? আজ সে হার মানল, অথচ হার মানাতে পারল না। হৃদয় ক্ষেত্রে মহেন্দ্রের মাথা বড় উচ্চেই ছিল। সে কাকেও আপনার সমকক্ষ বলে জানত না। আজ সেইখানেই তাকে ধুলায় মাথা লুটাতে হলো। যে শ্রেষ্ঠতা হারালো তার বদলে কিছু পেলও না। ভিক্ষুকের মতো রুদ্ধ দ্বারের সম্মুখে সন্ধ্যার সময় রিক্ত হস্তে পথে দাঁড়িয়ে থাকতে হলো। ফাল্গুন চৈত্র মাসে বিহারীদের জমিদারি থেকে সর্ষে ফুলের মধু আসত। প্রতি বছরই সে তার রাজলক্ষ্মীকে পাঠিয়ে দিত। এবারও পাঠিয়ে দিল। বিনোদিনী মধু ভাণ্ড নিয়ে স্বয়ং রাজলক্ষ্মীর কাছে গিয়ে বলল, পিসিমা, বিহারী ঠাকুরপো মধু পাঠিয়েছেন। রাজলক্ষ্মী তা ভাঁড়ারে তুলে রাখতে উপদেশ দিলেন। বিনোদিনী মধু তুলে এসে রাজলক্ষ্মীর কাছে বসল। বলল, বিহারী ঠাকুরপো কখনো তোমাদের তত্ত্ব নিতে ভুলেন না। বেচারার নিজের মা নেই নাকি, তাই তোমাকেই মার মতো দেখেন। বিহারীকে রাজলক্ষ্মী এমনি মহেন্দ্রের ছায়া বলে জানতেন যে তার কথা তিনি বিশেষ কিছু ভাবতেন না। সে তাঁদের বিনামূল্যের, বিনা বেতনের, বিনা চিন্তার অনুগত লোক ছিল। বিনোদিনী যখন রাজলক্ষ্মীকে মাতৃহীন বিহারীর মাতৃস্থানীয়া বলে উল্লেখ করল, তখন রাজলক্ষ্মীর মাতৃহৃদয় অকস্মাৎ স্পর্শ করল। হঠাৎ মনে হলো, তা বটে, বিহারীর মা নেই এবং আমাকেই সে মার মতো দেখে। মনে পড়ল, রোগে তাপে সংকটে বিহারী বরাবর বিনা আহ্বানে, বিনা আড়ম্বরে তাকে নিঃশব্দ নিষ্ঠার সঙ্গে সেবা করেছে। রাজলক্ষ্মী তার নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজে গ্রহণ করেছেন এবং সেজন্য কারো কাছে কৃতজ্ঞ হওয়ার কথা তার মনেও উদয় হয়নি। কিন্তু বিহারীর খোঁজখবর কে রাখে? যখন অন্নপূর্ণা ছিলেন তিনি রাখতেন বটে। রাজলক্ষ্মী ভাবতেন, বিহারীকে বসে রাখবার জন্য অন্নপূর্ণা স্নেহের আড়ম্বর করছেন। রাজলক্ষ্মী আজ নিঃশ্বাস ফেলে বললেন, বিহারী আমার আপন ছেলের মতোই বটে। বলেই মনে উদয় হলো, বিহারী তার আপন ছেলের চেয়ে ঢের বেশি করে এবং কখনো বিশেষ কিছু প্রতিদান না পেয়েও তাদের প্রতি সে ভক্তি স্থির রেখেছে। এটা ভেবে তার অন্তরের মধ্যে থেকে দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বিনোদিনী বলল, বিহারী ঠাকুরপো তোমার হাতে রান্না খেতে বড় ভালোবাসেন। রাজলক্ষ্মী সস্নেহ গর্বে বললেন, আর কারো মাছের ঝোল তার মুখে রোচে না। বলতে বলতে মনে পড়ল, অনেক দিন বিহারী আসেনি। বললেন, আচ্ছা বউ, বিহারীকে আজকাল দেখতে পাই না কেন? বিনোদিনী বলল, আমিও তো তাই ভাবছিলাম পিসিমা। তা তোমার ছেলেটি বিবাহের পর থেকে নিজের বউকে নিয়ে এমনি মেতে রয়েছে, বন্ধু বান্ধবরা এসে আর কি করবে বলো? কথাটা রাজলক্ষ্মীর অত্যন্ত সঙ্গত বোধ হলো। স্ত্রীকে নিয়ে মহেন্দ্র তার সমস্ত হিতৈষীদের দূর করেছে। বিহারীর তো অভিমান হতেই পারে, কেন সে আসবে? বিহারীকে নিজের দলে পেয়ে তার প্রতি রাজলক্ষ্মীর সমবেদনা বেড়ে উঠল। বিহারী যে ছেলেবেলা থেকেই একান্ত নিঃস্বার্থভাবে মহেন্দ্রর কত উপকার করেছে, তার জন্য কতবার কত কষ্ট সহ্য করেছে, সে সমস্ত তিনি বিনোদিনীর কাছে বিবৃত করে বলতে লাগলেন। ছেলের উপর তার নিজের যা নালিশ তা বিহারীর বিবরণ দ্বারা সমর্থন করতে লাগলেন। দুদিন বউকে পেয়ে মহেন্দ্র যদি তার চিরকালের বন্ধুকে এমন অনাদর করে, তবে সংসারের ন্যায় ধর্ম আর রইল কোথায়? বিনোদিনী বলল, কাল রবিবার আছে, তুমি বিহারী ঠাকুরপোকে নিমন্ত্রণ করে খাওয়াও, তিনি খুশি হবেন। রাজলক্ষ্মী বলল, ঠিক বলেছ বউ, ঠিক বলেছ। তাহলে মহিনকে ডাকাই, সে বিহারীকে নিমন্ত্রণ করে পাঠাবে। বিনোদিনী, না পিসিমা, তুমি নিজে নিমন্ত্রণ করো। রাজলক্ষ্মী, আমি কি তোমাদের মতো লিখতে পড়তে জানি? বিনোদিনী, তা হোক, তোমার হয়ে না হয় আমি লিখে দিচ্ছি। বিনোদিনী রাজলক্ষ্মীর নাম দিয়ে নিজেই নিমন্ত্রণ চিঠি লিখে পাঠালো। রবিবার দিন মহেন্দ্রের অত্যন্ত আগ্রহের দিন। পূর্বরাত্রি থেকেই তার কল্পনা উদ্দাম হয়ে থাকে। যদিও এ পর্যন্ত তার কল্পনার অনুরূপ কিছুই হয়নি, তবু রবিবারের ভোরের আলো তার চক্ষে মধু বর্ষণ করতে লাগলো।
জাগ্রত নগরীর সমস্ত কোলাহল তার কানে অপরূপ সঙ্গীতের মতো এসে প্রবেশ করলো। কিন্তু ব্যাপারখানা কি? মার আজ কোনো ব্রত আছে নাকি? অন্য দিনের মতো বিনোদিনীকে প্রতি গৃহকর্মের ভার দিয়ে তিনি তো বিশ্রাম করছেন না, আজ তিনি নিজেই ব্যস্ত হয়ে বেড়াচ্ছেন। এই হাঙ্গামে 10টা বেজে গেল। ইতিমধ্যে মহেন্দ্র কোনো ছুতোয় বিনোদিনীর সঙ্গে এক মুহূর্ত বিরলে দেখা করতে পারল না। বই পড়তে চেষ্টা করলো, পড়ায় কিছুতেই মন বসলো না। খবরের কাগজের একটা অনাবশ্যক বিজ্ঞাপনে 15 মিনিট দৃষ্টি আবদ্ধ হয়ে রইল, আর থাকতে পারল না। নিচে গিয়ে দেখলো মা তার ঘরের বারান্দায় একটা তোলা উনুনে রাঁধছেন এবং বিনোদিনী কোটি দেশে দৃঢ় করে আঁচল জড়িয়ে যোগান দিতে ব্যস্ত। মহেন্দ্র জিজ্ঞাসা করল, আজ তোমাদের ব্যাপারটা কি, এত ধুমধাম যে? রাজলক্ষ্মী বললেন, বউ তোমাকে বলেনি আজ বিহারীকে নিমন্ত্রণ করেছি? বিহারীকে নিমন্ত্রণ? মহেন্দ্রের সর্বশরীর জ্বলে উঠল। তৎক্ষণাৎ বলল, কিন্তু মা, আমি তো থাকতে পারবো না। রাজলক্ষ্মী, কেন? মহেন্দ্র, আমার যে বাইরে যেতে হবে। রাজলক্ষ্মী, খাওয়া দাওয়া করে যাস, বেশি দেরি হবে না। মহেন্দ্র, আমার যে বাইরে নিমন্ত্রণ আছে। বিনোদিনী মুহূর্তের জন্য মহেন্দ্রের মুখে কটাক্ষপাত করে বলল, যদি নিমন্ত্রণ থাকে তাহলে উনি যান না পিসিমা, না হয় আজ বিহারী ঠাকুরপো একলাই খাবেন। কিন্তু নিজের হাতের যত্নের রান্না মহিনকে খাওয়াতে পারবেন না, এটা রাজলক্ষ্মী সইবে কেন? তিনি যতই পীড়াপিড়ি করতে লাগলেন, মহিন ততই বেঁকে দাঁড়ালো। অত্যন্ত জরুরি নিমন্ত্রণ, কিছুতেই কাটাবার জো নেই। বিহারীকে নিমন্ত্রণ করবার পূর্বে আমার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, ইত্যাদি। রাগ করে মহেন্দ্র এরূপে মাকে শাস্তি দেবার ব্যবস্থা করলো। রাজলক্ষ্মীর সমস্ত উৎসাহ চলে গেল। তার ইচ্ছা হলো রান্না ফেলে তিনি চলে যান। বিনোদিনী বলল, পিসিমা, তুমি কিছু ভেবো না, ঠাকুরপো মুখে আস্ফালন করছেন, কিন্তু আজ ওর বাইরে নিমন্ত্রণ রক্ষা করা হবে না। রাজলক্ষ্মী মাথা নেড়ে বললেন, না বাছা, তুমি মহিনকে জানো না, ও যা একবার ধরে তা কিছুতেই ছাড়ে না। কিন্তু বিনোদিনী মহেন্দ্রকে রাজলক্ষ্মীর চেয়ে কম জানে না। তাই প্রমাণ হলো, মহেন্দ্র বুঝেছিল বিহারীকে বিনোদিনী নিমন্ত্রণ করেছে। এতে তার হৃদয় ঈর্ষায় যতই পীড়িত হতে লাগলো, ততই তার পক্ষে দূরে যাওয়া কঠিন হলো। বিহারী কি করে, বিনোদিনী কি করে, তা না দেখে সে বাঁচবে কি করে? দেখে জ্বলতে হবে, কিন্তু দেখাও চাই। বিহারী আজ অনেক দিন পরে নিমন্ত্রিত আত্মীয় ভাবে মহেন্দ্রের অন্তঃপুরে প্রবেশ করল। বাল্যকাল থেকে যে ঘর তার পরিচিত এবং যেখানে সে ঘরের ছেলের মতো অবারিতভাবে প্রবেশ করে দৌরাত্ম্য করেছে, তার দ্বারের কাছে এসে মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ালো। একটা অশ্রু তরঙ্গ পলকের মধ্যে উচ্ছ্বসিত হয়ে উঠবার জন্য তার বক্ষ কবাটে আঘাত করল। সেই আঘাত সংবরণ করে নিয়ে সে স্মিত হাস্যে ঘরে প্রবেশ করে সদ্য স্নাতা রাজলক্ষ্মীকে প্রণাম করে তার পায়ের ধুলো নিল। বিহারী যখন সর্বদা যাতায়াত করত, তখন এরূপ অভিবাদন তাদের প্রথা ছিল না। আজ যেন সে বহুদূর প্রবাস থেকে পুনর্বার ঘরে ফিরে এলো। বিহারী প্রণাম করে উঠবার সময় রাজলক্ষ্মী সস্নেহে তার মাথায় হস্তস্পর্শ করলেন। রাজলক্ষ্মী আজ নিগূঢ় সহানুভূতিবশত বিহারীর প্রতি পূর্বের চেয়ে অনেক বেশি আদর ও স্নেহ প্রকাশ করলেন। বললেন, ও বিহারী, তুই এতদিন আসিসনি কেন? আমি রোজ মনে করতাম আজ নিশ্চয়ই বিহারী আসবে, কিন্তু তোর আর দেখা নেই। বিহারী হেসে বলল, রোজ এলে তো তোমার বিহারীকে রোজ মনে করতে না মা। মহিন্দা কোথায়? রাজলক্ষ্মী বিমর্ষ হয়ে বললেন, মহিনের আজ কোথায় নিমন্ত্রণ আছে, সে আজ কিছুতেই থাকতে পারল না। শুনবা মাত্র বিহারীর মনটা বিকল হয়ে গেল। আশৈশব প্রণয়ের শেষ এই পরিণাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মন থেকে সমস্ত বিষাদ বাষ্প উপস্থিত মতো তাড়িয়ে দেবার চেষ্টা করে বিহারী জিজ্ঞাসা করল, আজ কি রান্না হয়েছে শুনি? বলে তার নিজের প্রিয় ব্যঞ্জনগুলির কথা জিজ্ঞাসা করতে লাগলো। রাজলক্ষ্মীর রন্ধনের দিন বিহারী কিছু অতিরিক্ত আড়ম্বর করে নিজেকে লুব্ধ বলে পরিচয় দিত। আহার লোলুপতা দেখিয়ে বিহারী মাতৃহৃদয় শালিনী রাজলক্ষ্মীর স্নেহ কেড়ে নিত। আজও তার স্বরচিত ব্যঞ্জন সম্বন্ধে বিহারীর অতিমাত্রায় কৌতূহল দেখে রাজলক্ষ্মী হাসতে হাসতে তার লোভাতুর অতিথিকে আশ্বাস দিলেন। এমন সময় মহেন্দ্র এসে বিহারীকে শুষ্ক স্বরে দস্তুর মতো জিজ্ঞাসা করল,
কি বিহারী, কেমন আছো? রাজলক্ষ্মী বললেন, কই মহিন, তুই তো নিমন্ত্রণে গেলি না? মহেন্দ্র লজ্জা ঢাকতে চেষ্টা করে বলল, না, সেটা কাটিয়ে দেওয়া গেছে। স্নান করে এসে বিনোদিনী যখন দেখা দিল তখন বিহারী প্রথমটা কিছুই বলতে পারল না। বিনোদিনী ও মহেন্দ্রের যে দৃশ্য সে দেখেছিল তা তার মনে মুদ্রিত ছিল। বিনোদিনী বিহারীর অনতিদূরে বসে মৃদুস্বরে বলল, কি ঠাকুরপো, একেবারে চিনতেই পারো না নাকি? বিহারী বলল, সকলকেই কি চেনা যায়? বিনোদিনী বলল, একটু বিবেচনা থাকলেই যায়। বলে খবর দিল, পিসিমা খাবার প্রস্তুত হয়েছে। মহেন্দ্র বিহারী খেতে বসল। রাজলক্ষ্মী অদূরে বসে দেখতে লাগলেন এবং বিনোদিনী পরিবেশন করতে লাগলো। মহেন্দ্রের খাওয়ায় মনোযোগ ছিল না, সে কেবল পরিবেশনে পক্ষপাত লক্ষ্য করতে লাগলো। মহেন্দ্রের মনে হলো বিহারীকে পরিবেশন করে বিনোদিনী যেন একটা বিশেষ সুখ পাচ্ছে। বিহারীর পাতেই যে বিশেষ করে মাছের মুড়ো ও দধির স্বর পড়ল তার উত্তম কৈফিয়ত ছিল। মহেন্দ্র ঘরের ছেলে, বিহারী নিমন্ত্রিত, কিন্তু মুখ ফুটে নালিশ করবার ভালো হেতুবাদ ছিল না বলেই মহেন্দ্র আরো বেশি করে জ্বলতে লাগলো। অসময়ে বিশেষ সন্ধানে তপসি মাছ পাওয়া গিয়েছিল, তার মধ্যে একটা ডিমওয়ালা ছিল। সেই মাছটি বিনোদিনী বিহারীর পাতে দিতে গেলে বিহারী বলল, না না, মহিন্দাকে দাও, মহিন্দা ভালোবাসে। মহেন্দ্র তীব্র অভিমানে বলে উঠল, না না, আমি চাই না। শুনে বিনোদিনী দ্বিতীয়বার অনুরোধ মাত্র না করে সেই মাছ বিহারীর পাতে ফেলে দিল। আহারান্তে দুই বন্ধু উঠে ঘরের বাইরে এলে বিনোদিনী তাড়াতাড়ি এসে বলল, বিহারী ঠাকুরপো, এখনই যেও না, উপরের ঘরে একটু বসবে, চলো। বিহারী বলল, তুমি খেতে যাবে না? বিনোদিনী বলল, না, আজ একাদশী। নিষ্ঠুর বিদ্রুপের একটা সূক্ষ্ম হাস্যরেখা বিহারীর ওষ্ঠ প্রান্তে দেখা দিল। তার অর্থ এই যে একাদশী করাও আছে, অনুষ্ঠানে ত্রুটি নেই। সেই হাসির আভাসটুকু বিনোদিনীর দৃষ্টি এড়ায়নি। তবু সে যেমন তার হাতের কাটা ঘা সহ্য করেছিল তেমনি করেই এটাও সহ্য করল। নিতান্ত মিনতির স্বরে বলল, আমার মাথা খাও, একবার বসবে, চলো। মহেন্দ্র হঠাৎ অসঙ্গতভাবে উত্তেজিত হয়ে বলে উঠল, তোমাদের কিছুই তো বিবেচনা নেই। কাজ থাক, কর্ম থাক, ইচ্ছা থাক না থাক, তবু বসতেই হবে। এত অধিক আদরের আমি তো কোনো মানে বুঝতে পারি না। বিনোদিনী উচ্চ হাস্য করে উঠল, বলল, বিহারী ঠাকুরপো, শোনো একবার, তোমার মহিন্দার কথা শোনো। আদরের মানে আদর, অভিধানে তার আর কোনো দ্বিতীয় মানে লেখা নেই। মহেন্দ্র প্রতি, যাই বলো ঠাকুরপো, অধিক আদরের মানে শিশুকাল থেকে তুমি যত পরিষ্কার বোঝো এমন আর কেউ বোঝে না। বিহারী বলল, মহিন্দা, একটা কথা আছে, একবার শুনে যাও। বলে বিহারী বিনোদিনীকে কোনো বিদায় সম্ভাষণ না করে মহেন্দ্রকে নিয়ে বাইরে গেল। বিনোদিনী বারান্দায় রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে শূন্য উঠোনের শূন্যতার দিকে তাকিয়ে রইল। বিহারী বাইরে এসে বলল, মহিন্দা, আমি জানতে চাই, এইখানে কি আমাদের বন্ধুত্ব শেষ হলো? মহেন্দ্রের বুকের ভিতর তখন জ্বলছিল বিনোদিনীর পরিহাস হাস্য বিদ্যুৎ শিখার মতো। তার মস্তিষ্কের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বারংবার ফিরে ফিরে বিচ্ছিল। সে বলল, মিটমাট হলে তোমার তাতে বিশেষ সুবিধা হতে পারে, কিন্তু আমার কাছে তা প্রার্থনীয় বোধ হয় না। আমার সংসারের মধ্যে আমি বাইরের লোক ঢোকাতে চাই না, অন্তঃপুরকে আমি অন্তঃপুর রাখতে চাই। বিহারী কিছু না বলে চলে গেল। ঈর্ষা জর্জর মহেন্দ্র একবার প্রতিজ্ঞা করল, বিনোদিনীর সঙ্গে দেখা করব না। তারপরে বিনোদিনীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশায় ঘরের বাইরে উপরে নিচে ছটফট করে বেড়াতে লাগলো।